নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত। সময়ের সাথে পাল্লা দিয়ে যেভাবে বর্তমান মানুষের উৎকণ্ঠা বেড়ে চলেছে তার একটা বড় কারণ কোভিড। এই যে কোভিডের একটা নতুন ভ্যারিয়েন্ট এসেছে তাতে বহু মানুষ অ্যাফেক্টেড হচ্ছেন এবং দিনে দিনে সংক্রমণটা ছড়াচ্ছে। কিছু মানুষ রয়েছেন অ্যাডমিটেড, কিছু মানুষ অলরেডি মৃত্যুর সম্মুখীন হয়েছেন। বহু মানুষ রয়েছেন আরো যারা এফেক্টেড, তারা হয়তো বা বুঝতে পারছেন না, তার জন্য নানা রকম সিমটম আছে। আমরা যদি প্রত্যেকটা জিনিসকে আগে থেকে একটু বুঝতে পারি, তার সিমটমস কেমন হয়, প্রতিরোধ কিভাবে করতে পারি, সমস্ত কিছু বুঝতে পারলে তাহলে কিন্তু প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব। অন্তত সচেতনতা খুব প্রয়োজন। আর এই সচেতনতার জন্য আমাদের আজকের যে অনুষ্ঠানের টপিক রয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে, এ বিষয়ে যিনি বিস্তারে আলোচনা করবেন ডক্টর সায়ন মিশ্র, প্রাক্তন নোডাল অফিসার ফ্রম মানিকতলা ইএসআই হসপিটাল। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর। এই যে সময়টা, এই সময় কিন্তু আমরা অলরেডি জানি বিভিন্ন মাধ্যমে, এখন বিভিন্ন মিডিয়া রয়েছে, তার মাধ্যমে আমরা শুনতে পারছি বেশ কিছু মানুষ কোভিডে আবার নতুনভাবে এফেক্টেড হয়েছেন, প্রচুর মানুষের ডেথ হয়েছে এবং সেই সঙ্গে সময়ের সঙ্গে মানুষের উৎকণ্ঠাটাও বেড়ে গেছে। একটা ন্যাচারাল ওয়ে থাকে যেটা খুব সহজে মানুষের একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে, বেশ কিছু সিমটমস কোভিডের সঙ্গে ম্যাচ করে যায়, সেটা মানুষ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করেছে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে প্রথমে জানতে চাইবো যে এই যে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট আবার এসেছে, এটা ঠিক কি রকম সিমটমসই বা কি আছে, মানুষ বুঝবেন কি করে? দেখুন, কথাটা ঠিকই বললেন। প্রথমে তো লোকেরা বুঝবে কি করে, কারণ একটা নর্মাল সর্দি জ্বর কাশি আর কোভিড আগেও যা হচ্ছিল এখনো সেই একই সিমটমস আছে। কিন্তু এই সিমটমসটা যেটা নতুন ভ্যারিয়েন্ট যেটা এসছে সেটা কিন্তু ওমিক্রন যেটা ভ্যারিয়েন্ট ছিল তারই একটা মিউটেটেড ভ্যারিয়েন্ট। এর সব থেকে বড় জিনিস হচ্ছে ওমিক্রনের থেকেও বেশি এটা যেহেতু মিউটেটেড, ওর থেকে বেশি এটা আরো স্প্রেড হচ্ছে, এটা ট্রান্সমিসিবল বেশি। তো এবার জিনিসটা হচ্ছে যে যেহেতু বেশি স্প্রেড হচ্ছে তো লোকেরা ইনফেক্টেড হবেও, ভাইরাল ইনফেকশন এটাতে আসবেই। তো এবার হচ্ছে যে আমরা বুঝবো কি করে আমার কোভিড হয়েছে কি হয়নি। ফার্স্ট অফ অল তো হচ্ছে সিমটমস জানতে হবে, যে যার ডাউট হতে পারে যে হলেও আমার কোভিড হতে পারে, আর নেক্সট হচ্ছে টেস্ট করিয়ে নেওয়া কনফার্মেটরি যেটা হবে। তাহলে আগে ফার্স্টটাতে যাই, যে আমরা কি করে বুঝবো যে আমার কোভিড হয়েছে কি হয়নি যদি মনে আশঙ্কা আসে। তার ফার্স্ট হচ্ছে এক্ষেত্রে কিন্তু লো গ্রেড ফিভার একদম আসবে। আগে ভ্যারিয়েন্টগুলোতে যেরকম ছিল যে একদম হাই গ্রেড আসছিল, এই ভ্যারিয়েন্টটাতে কিন্তু একদম লো গ্রেড ফিভার, হাইয়েস্ট 102 অবধি হয়তো জ্বর উঠবে, তার উপরেও যাবে না। তার সাথে সোর থ্রোট, শুকনো কাশি, স্মেল থাকতে পারে নাও থাকতে পারে, টেস্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তার সাথে থাকবে যেটা হচ্ছে মাসেল প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা, মাসেল ফ্যাটিকনেস, খুবই ক্লান্ত লাগবে, টায়ার্ড লাগবে, গায়ে হাতে পায়ে ব্যথা আর টায়ার্ড। আর যেটা কমন সিমটমস যেটা এর মধ্যে আসছে সেটা হচ্ছে পেটের সমস্যা, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম প্রবলেমস। কি কি হতে পারে সেটা হচ্ছে খিদে না পাওয়া, বদহজম হওয়া, পাতলা পায়খানা হওয়া, অত্যধিক ভমিটিং হওয়া, পেটে প্রচণ্ড ব্যথা হওয়া, এই জ্বর আর এর সাথে এইগুলোতে কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে যে এই সিমটমসগুলোর সাথে, জ্বরের সাথে যদি এইটা থাকে, তাদের কোভিড পজিটিভ আসছে। সুতরাং প্রত্যেকটি মানুষ যারা আগেও একটা কোভিডের ফেস করেছে, তাদের বহু মানুষের এরকম সিমটম ছিল, বেশ কিছু মানুষের কিন্তু তার থেকে একটু কোথাও কোথাও আলাদা। কিন্তু এক্ষেত্রে সতর্কতা অনেক বেশি অবলম্বন করা উচিত এই সময়টা দাঁড়িয়ে। ডক্টর, প্রথমে আমরা যেটা জানতে চাই যে এই সময় দাঁড়িয়ে এটা কতটা ডেঞ্জারাস হতে পারে। আগে আমরা একটা কোভিড ফেস দেখেছি যেখানে মানুষের সাংঘাতিক একটা ব্রিদিং ডিস্ট্রেস ছিল, প্রচন্ড একটা ব্রিদিং ডিস্ট্রেস, মানুষ একেবারে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাখছিল। এইরকম কতগুলো সিচুয়েশন ফেস করেছে, অন্যান্য প্রবলেম তো ছিলই প্যারালালি। ডেঞ্জারাসও অনেকটা, বহু মানুষ প্রাণ হারিয়েছেন সে সময়। এটা ঠিক কতটা ডেঞ্জারাস, আগেরটার থেকে কি অনেকটাই বেশি এর প্রকোপ? একদম কথাটা ঠিক। আগের ফেজ যেটা সেকেন্ড ভ্যারিয়েন্ট, থার্ড, যেটা আপনি বলতে পারেন ডেল্টা ভ্যারিয়েন্ট ছিল, যেটা
বা ওমিক্রন ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্টটা তা মাচ ডেঞ্জারাস ছিল, কারণ অনেক মানুষেরা ওই সময় প্রাণ হারিয়েছেন নিজেদের, অনেক নিজেদের কাছের লোকেদেরকে অনেকেরা হারিয়েছেন, ফ্যামিলি। আর তারপরে আসলো ওমিক্রন। এটা হচ্ছে ওমিক্রনের মিউটেটেড ভ্যারিয়েন্ট। এটা সব থেকে বড় জিনিস হচ্ছে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি স্প্রেড হয়, কিন্তু যেটা আমাদের কাছে, যেটা 2021-এর পরে আমাদের অস্ত্র আসলো, সেটা হচ্ছে যে ভ্যাকসিনটা। এই ভ্যারিয়েন্টটা সব থেকে বড় উইকনেস হচ্ছে এই যে ভ্যাকসিনের ইমিউনিটি কিন্তু এটা সুপারসিড করে আমাদের মানে কে ইনফেক্ট অতটা করতে পারছে না যেটা আগে ভ্যারিয়েন্টরা করেছে। আচ্ছা। যেহেতু তখন ভ্যাকসিন তখনও বেরোয়নি, ভ্যাকসিনেটেড অনেকেরা ফুল ভ্যাকসিনেটেড হতে পারেনি। হুম হুম। তো এখন যেহেতু ম্যাক্সিমাম লোকেরাই, অনেকেরাই বলতে পারি যে সবাই, আমি বলবো সবাই ভ্যাকসিন নিয়েছে, তাই জন্য এইটা কিন্তু ভ্যাকসিনের ইমিউনিটিকে ইভেড করে যেতে পারছে না। তো কেউ যদি ইনফেক্টেড হয় তাহলে এটা ধরে রাখবেন এটা খুবই মাইনর একটা ভাইরাল ইনফেকশনই হবে, কিন্তু সতর্কতা রাখতে হবে, কারণ ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কোভিড লোকেদের হচ্ছে, এই নয় যে হচ্ছে না, কিন্তু আগের থেকে মানে এতটা সিরিয়াস নয়, যেটা আগের লোকেদের প্রাণ চলে যাচ্ছিল কিন্তু কষ্ট পাচ্ছে শরীরে। আচ্ছা, মানে আর ডক্টর, যাদের অলরেডি একবার কোভিড আগে হয়ে গেছে, হুম। কিছু মানুষ কিন্তু তার মধ্যেও স্কিপ করে গেছেন, হয়তো বা কেউ কেউ ভ্যাকসিন হয়তো বা নেননি, এরকমও আছে, হয়তো বা দুটো নিয়েছেন, তিনটে মানে 3 নম্বরটা স্কিপ করে গেছেন, বা প্রথমটা নিয়ে আর নেন, এরকমও বেশ কিছু রয়েছে। তো তাদের ক্ষেত্রে সম্ভাবনা কতটা বেশি থাকছে বা কতটা ডেঞ্জারাস হতে পারে নেক্সট যদি আমাদের এই বর্তমান যা সিচুয়েশন কোভিড এফেক্টেড হয় তারা? দেখুন, বর্তমান সিচুয়েশন হিসাবে তাহলে আমি যেটা একদম ঠিকই বলেছেন, অনেকেরা যেটা আপনি বললেন যে কেউ কেউ ভ্যাকসিন নিয়েছে, কেউ কেউ কমপ্লিট করেনি ভ্যাকসিন, হুম পুরো ডোজ কমপ্লিট করেনি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটু মানে নিজের শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে, যে যেহেতু ফুল ইমিউনিটি হয়নি তাদের, একটু মানে ভ্যাকসিন ইমিউনিটিটা নেই বলে কোভিড কিন্তু তাদেরকে যদি ইনফেক্ট করে তাহলে কিন্তু সিরিয়াস রূপ ধরলেও ধরতে পারে। কিন্তু আমরা এখন যদি স্টেট ডাটা যদি দেখি, হুম। আমরা যদি এখন ন্যাশনাল ডাটা যেটা স্টেট সেন্ট্রালকে দেয়, সেন্ট্রাল তারপরে ওটাকে রিলিজ করে, স্টেট ডাটাতে দেখি এখনো পর্যন্ত সিন্স 1 জানুয়ারি 2025 747 জন ইনফেক্টেড হয়েছে কোভিডেতে। আচ্ছা। 747 জন কিন্তু এখনো পর্যন্ত আজকে ডেট অবধি ইনফেক্টেড হয়েছেন কোভিডেতে। কেউ কেউ অ্যাডমিট, কেউ কেউ হোম আইসোলেশন। আর অ্যাডমিটেডের মধ্যে 412 জন ডিসচার্জ হয়ে গেছেন। ধরে রাখুন যে এটা 50%-এর উপরে ডিসচার্জ রেট গেছে, কিন্তু তার মধ্যে একজন কিন্তু ডেথ হয়েছে। না হয় তার অনেকগুলো রোগ ছিল, এই নয় যে খালি কোভিডের জন্যই গেছে, তার মধ্যে কোভিড একটা ডিজিজ ছিল, কিন্তু ডেথ হয়েছে। তো 55% অ্যারাউন্ড ডিসচার্জ হচ্ছে এই ক্ষেত্রে। তার মানে অ্যারাউন্ড 55% যদি ডিসচার্জ হয়, তার মানে 45% লোক এখনো জিনিসটা সিরিয়াসনেসের মধ্যে আছে। আচ্ছা। তো জিনিসটা হচ্ছে লোকেদেরকে কিন্তু একটু সাবধান হতে হবে, আর কিছু নয়, জাস্ট একটু সেফটি অ্যান্ড প্রিকশনস নেওয়া। হুম হুম। এই যে আমরা বলছি প্রিকশনস এর কথা, তো প্রথমে মানুষের কাছে, আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হওয়া দরকার যে আমরা প্রিকশন কি কি নিতে পারি। সেফটি তো সব থেকে ভালো, যে আমাদের যখনই কোনো রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু কিভাবে সেই সতর্ক হবেন মানুষ, কি কি পন্থা অবলম্বন করবেন তারা? প্রথমে তো নিজের সিমটমস আগে দেখতে হবে, যে আমার জ্বর আসছে কি আসছে না। অনেকের কি হয়, জ্বর আসানো ফিভারিশ লাগলে গায়ে জ্বর জ্বর ভাব, এই নয় যে জ্বর আসবে 102 অব্দি টেম্পারেচার উঠলে, জ্বর জ্বর ভাবেও হতে পারে এটা। সর্দি কাশি, গায়ে হাতে পায়ে ব্যথা, অত্যধিক ক্লান্তি ভাব, গলা শুকিয়ে যাচ্ছে, সোর থ্রোট, শুকনো কাশি, তারপরে মানে মাসল ফ্যাটিগনেস, মানে গায়ে জোর পাচ্ছেন না বা অত্যধিক টায়ার্ড লাগছে, তার সাথে পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি ভাব, খিদে না পাওয়া, এইগুলো, মানে পেট একটু বেশি ফুলে যাচ্ছে, ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে, পেটটা টাইট হয়ে যাচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনি একটু সাবধান থাকবেন। পারলে আপনাদের যিনি চিকিৎসক, নিয়ার বাই হসপিটাল বা চিকিৎসকের পরামর্শ নিয়ে কোভিড টেস্টটা করিয়ে নেবেন। ম্যাক্সিমাম হবে কি, আইদার কোভিড আছে না হলে কোভিড নেই। কোভিড না থাকলে ঠিক আছে, যেরকম সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, যেরকম আপনাকে চিকিৎসক পরামর্শ দেবেন সেটা ফলো করবেন।
আর কোভিড থাকলে সেই হিসাবে প্রিকশনস নিতে হবে। প্রিকশনসের মধ্যে আমরা যদি যাই তাহলে যেটা আপনি বলছিলেন, আমি আগেও বলে এসেছি, এটা SMS ফলো করা, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন। তো নিজে মাস্ক আমি পরে নেব, প্লেন সার্জিক্যাল মাস্ক পরলেই যথেষ্ট। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মধ্যে হচ্ছে যেরকম আগেও আমরা করে এসেছি, 6 ফিট দূরত্ব রেখে লোকেদের সাথে কথা বলা, আর 5 থেকে 7 দিন ম্যাক্সিমাম নিজেকে হোম আইসোলেট করে নেওয়া। তাতে কি হবে, এই যে ভাইরাস যে ইনফেকশাস পিরিয়ডটা সেটা ক্রস হয়ে যাবে, তারপরে আপনি আবার মানে নিজের নর্মাল লাইফেতে ফেরত আসতে পারবেন। এতে কি হবে, যেটা আমি একটু আগে বললাম যে এটা স্প্রেড অত্যধিক বেশি করে, এটা সোসাইটিতে স্প্রেড হতে পারবে না। এটাই হচ্ছে আইসোলেট হওয়ার মেন কারণ। এই যে স্প্রেড করছে, স্প্রেডের ওয়ে কি শুধুমাত্র একটা সোশ্যাল ডিস্টেন্স যদি আমরা মেনটেন করি তাহলেই কি স্প্রেড হওয়াটা অনেকটা আটকানো যায়, নাকি আরো কোনো ওয়ে রয়েছে যেটা স্প্রেড করছে? একদম কথা ঠিক বলেন। যেমন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি কিসের জন্য, কারণ এটাতে প্রথম দেখুন রেসপিরেটরি একটা ভাইরাস। রেসপিরেটরি ভাইরাস মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের থ্রু দিয়ে এটা ট্রাভেল করে, আর সিমটমস কিন্তু পেটে হচ্ছে। মানে কতটা হতো, যেটা লাংস এফেক্ট করে সেটা পেটেও এফেক্ট করছে। তার মানে আমি আজকে যদি কাশি একটা জায়গায় 6 ফিট ডিস্টেন্স মেনটেন করলাম, হয়তো কাশিটা তার কাছে গেল না, কিন্তু সামনে যে লোকটা আছে সে তো কোথাও না কোথাও হাত রাখবে। এবার সেইটা যেখানে ড্রপলেট ইনফেকশন যেটা পড়লো, সেটাকে সেখানে ভুল করে তার হাত চলে গেল, এবার সেখান থেকে সে তার গায়ে যদি টাচ হয় সে ইনফেক্টেড হয়ে যেতে পারে। তো খালি সোশ্যাল ডিস্টেন্সিংই নয়, স্যানিটাইজেশনটাও মেনটেন করতে হবে। ঘরে গিয়ে সবসময় সাবান জল দিয়ে হাত ধোয়া, ঘরে না থাকলে পকেটে একটা মিনি স্যানিটাইজার লিকুইড বা জেল যেই ফর্মেই পাওয়া যায় নিয়ে ঘুরবেন। যখনই কোথাও হাত দেবেন ওই স্যানিটাইজার দিয়ে নিজের হাতটাকে ক্লিয়ার করে নেবেন। কিছু মানুষ ডক্টর আছেন যারা হয়তো অনেকটা সেফ সিকিউর থাকতে পারেন কম্পারেটিভলি আদার্স। অনেক সংখ্যার মানুষ যারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে তারা কি করছে না, রেগুলার যাতায়াত করছেন, কর্মস্থলে যাচ্ছেন, বাস ট্রেন, নর্মালি সেই জায়গায় কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সম্ভব হয় না। প্রচন্ড গ্যাদারিং এর মধ্যে যাচ্ছে, বহু মানুষ একসাথে যাচ্ছেন, আবার অনেকে তো কথা বলছেন, গল্প করতে করতে যাচ্ছেন রীতিমতো। তো সেই জায়গাটা দাঁড়িয়ে মাস্ক পরেও তারা খুব কাছের থেকে কথা বলছেন, এটা কতটা ডেঞ্জারাস হতে পারে এবং তারা কি করবেন, তাদের জন্য কি স্পেশালি কোনো সাজেশন আছে? মাস্ক পরে কথা বলছেন, এটা অনেক ভালো। আমি রাস্তাতেও দেখেছি অনেকেরা মাস্ক ইউজ করছে, আপনি কথাটা ঠিকই বললেন। আর যেটা যেমন লোকাল ট্রেন বা পাবলিক, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব নয়। আমি পাবলিক ট্রান্সপোর্টও ছেড়ে দিলাম, আজকে লোকেরা বাজার করতে গেল সেখানেও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব হবে না। আপনি খালি মাস্ক পরে থাকুন আর পকেটে স্যানিটাইজার রাখুন, যতটা নিজে প্রিভেনশন নেওয়া যায়, এছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ আপনি আগে যেটা আমরা N95 মাস্ক ইউজ করতাম, যারা কোভিড এফেক্টেড হয়ে গেছে তাদের জন্য N95 মাস্ক থাকতো, এখন N95 মাস্কের দরকার নেই, প্লেন সার্জিক্যাল মাস্ক পরলেই হবে। বারবার বলছি এটা কিন্তু স্প্রেড খুব বেশি করে, তাই জন্য মাস্ক আর হাতে স্যানিটাইজার সবসময় রাখুন। মানে মানুষকে সচেতন অনেক বেশি হতে হবে এক্ষেত্রে। সচেতনতা অবলম্বন করতে গিয়ে অনেক সময় মানুষ দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে পরামর্শ তো দিচ্ছে যে এইভাবে চলা উচিত, নিজেরা কোথাও জায়গাগুলোকে স্কিপ করে যাচ্ছেন, খুব ক্যাজুয়ালি বিষয়টাকে নিয়ে নিচ্ছেন। এবং যারা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে যাতায়াত করছেন, আমার নিজের চোখে দেখা বহু ঘটনা এরকম আছে, তারা এতটুকু সচেতন এখনো কিন্তু হননি। তারা খুব সামনে, খুব ক্লোজে থেকে তারা গল্প করছেন রীতিমতো, উইদাউট মাস্ক, উইদাউট এনি প্রিপারেশন যে কিভাবে নিজেকে সেফ রাখবেন, সিকিউর রাখবেন। আখেরে অন্যের কিন্তু ক্ষতি করছেন একদম, কারণ প্রত্যেকটা জিনিস তো সামনে আসছে না যতক্ষণ না কোনো কারণ সে যে নিঃশ্বাস ছাড়ছে, ও নিঃশ্বাস নিচ্ছে, সেটা তো তার শরীরেই ঢুকছে। এবার আমি ছেড়ে দিলাম কোভিড নাই টপিকটা ছেড়েই দিলাম। টিবি যদি কারো থাকে সে হয়তো জানে না, সে টিবিও স্প্রেড করছে, টিউবারকুলোসিস স্প্রেড করছে, অন্য রেসপিরেটরি ডিজিজ স্প্রেড করছে, চেস্ট ইনফেকশন হয়তো সে জানে না, সে অন্যজনকে কেসে দিল তার মুখের উপর, তার কাছে যাচ্ছে। তো মাস্ক পরে যদি যাতায়াত করেন, নিজের মানে আমি অন্য কাউকে ইনফেক্ট হব না, অন্যজনের থেকে আমি নিজে ইনফেকশনটা বেঁচে গেলাম। এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম। ডক্টর, এই যে বিভিন্ন সময় আমরা আগেও দেখেছি যে ভ্যাকসিন নেওয়া হয়েছে বিভিন্ন ডোজে, এবং যেহেতু প্রত্যেকটি ভ্যারিয়েন্টের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা নিয়ে আসছে, তো আমাদের এই ক্ষেত্রে কি কোনো ভ্যাকসিন বেরিয়েছে বা আগামী দিনে এরকম বেরোনোর সম্ভাবনা রয়েছে আলাদা করে?
না, এখনো পর্যন্ত এই ভেরিয়েন্টটার জন্য নতুন ভ্যাকসিনের দরকার নেই, কারণ যা ভ্যাকসিন আমরা নিয়েছি সেটা হুম। ইনক্লুসিভ অফ অল ভ্যারিয়েন্টই চেষ্টা করা হয়েছিল, যাতে ম্যাক্সিমাম যতগুলো ভ্যারিয়েন্ট কভার করা যায়, যতটা মিউটেটেড ফর্ম হতে পারে সেগুলো ক্যালকুলেট করেই ভ্যাকসিনটা তৈরি হয়েছিল। তো সেই হিসাবে ভ্যাকসিনটা আমাদের গায়ে পুশ করা হয়েছে। এবং তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে ভ্যাকসিনেটেড যারা আছে তারা, তাদের ইমিউনিটি এই ভাইরাস ইনফেকশনেতে যথেষ্ট স্ট্রং হয়ে দাঁড়াচ্ছে। ভ্যাকসিন নিয়ে কিন্তু সেই সময় একটা বিতর্কও তৈরি হয়েছিল কিছু কিছু মানুষের মধ্যে, হুম। যে ভ্যাকসিনটা নেওয়া আদৌ কতটা সেফ এবং সিকিউর। আজকের সময় দাঁড়িয়ে অনেকটাই তার আনসার দিচ্ছে হুম। সিচুয়েশন, যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অনেকটাই সেফ এবং সিকিউর থাকতে পারছেন, এবং তাদের মধ্যে এফেক্ট অতটাও করছে না ভ্যাকসিন। জানবো বর্তমান যে স্টেটাস রয়েছে আমাদের স্টেটাসটা ঠিক কেমন, মানে কিরকম মানুষ তারা রয়েছেন যারা এফেক্টেড হচ্ছেন। অনেকটা অংশেই শুনলাম যে বহু মানুষ অ্যাডমিটেড হচ্ছে, হুম। আবার তারা ফিরেও যাচ্ছে সুস্থ হয়ে। তবুও অ্যাট প্রেজেন্ট, মানে যদি বলি আজকের ডেট, ডক্টর সেক্ষেত্রে স্টেটাসটা কি আছে? দেখুন, টিল ডেট এখনো বলবো আমাদের স্টেট ডাটা যেটা আছে গভর্নমেন্ট থেকে যেটা দিয়েছে সরকারের তরফ থেকে, সেটা হচ্ছে 747, একদম 747 টোটাল কিউমুলেটিভ ডাটা সিন্স 1 জানুয়ারি 2025। আর 412 জন কিওর, মানে ডিসচার্জ অ্যান্ড কিওর টোটাল মিলিয়ে 412 জন। একজনের ডেথ হয়েছিল, কোভিড যিনি পজিটিভ ছিলেন একজনের ডেথ হয়েছিল মানে 1 জানুয়ারি থেকে। কিন্তু অন্য স্টেটের তুলনায় ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রেসপন্স যথেষ্ট, ট্রিটমেন্ট দিয়ে যথেষ্ট ভালোই আছে। কারণ লোকেরা নিশ্চয়ই প্রিকশন নিচ্ছে, যার যার ধরুন কি ডেথ একটা হচ্ছে আর কিওরের পার্সেন্টেজ বেশি আছে। যদি লোকেরা মানে সতর্ক না হতো তাহলে হয়তো এই কিওরের পার্সেন্টেজটা 50%-এর অনেক নিচে চলে যেত। লোকেরা বুঝতে পারছে যে কিওর হচ্ছে তাদের আগের কোভিডের দুটো ভ্যারিয়েন্টের থেকে, ওমিক্রন ডেল্টা এই ভ্যারিয়েন্ট থেকে ওনারা জানতে পেরেছেন যে নিজেদের শরীরের স্বাস্থ্য নিজের হাতে কি করে নিজে সেফ রাখতে হবে। তো সেই হিসাবে ওনারা স্টেপ নিচ্ছেন। এবার যারা ইনফেক্টেড হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেনলি দেখা যাচ্ছে যে এখানে কোনো এজ স্পেসিফিক কিছু থাকছে না। এজ স্পেসিফিক করতে গেলে বলতে যারা বয়স্ক লোক তারাই কিন্তু মেনলি মানে ইনফেক্টেড হচ্ছেন। আর ডেথ যার হচ্ছে সে কিন্তু একজন বৃদ্ধ লোকই ছিলেন। আর যারা কম বয়সী তাদের শরীরে ইমিউনিটি এমনি বেশি, তারা জাস্ট হোম আইসোলেশন হলেই ঠিক হয়ে যাচ্ছে। ডক্টর, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বোধহয় একটা, যে যারা এফেক্টেড হচ্ছেন অলরেডি, অনেকে জানছেনই না প্রথম অবস্থায় যে তারা অলরেডি এফেক্টেড হয়েছেন, এবং যে সিমটমস গুলোর কথা আপনি বললেন প্রথম থেকে, সেই সিমটমস গুলো দেখলে অনেক বেশি সচেতনতা অবলম্বন করা উচিত তাদের ক্ষেত্রেই বেশি। এবার বেসিক্যালি আমি যেটা জানতে চাইছি ডক্টর, বিভিন্ন মানুষ বিভিন্ন বয়সের প্রত্যেকে এফেক্টেড হচ্ছেন কম বেশি করে, যারা এফেক্টেড হচ্ছেন তাদের মধ্যে, কিন্তু আগে একটা ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং তারা বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছেন, তাদের সম্ভাবনাটা অনেকটা কমে গেছে। এটা কি আলাদা কোনো কারণ আছে যে আবার কোভিড আর একটা নতুন ভ্যারিয়েন্টে ফিরে এলো? এটা কেন হচ্ছে? দেখুন, ভ্যারিয়েন্ট এটা হচ্ছে ভাইরাস, এক ধরনের ভাইরাস। একবার যেটা হয়ে যায় সে, প্রথম কথা তো রেসপিরেটরি ভাইরাস আপনি কোনো মতে আটকাতে পারবেন না। হাওয়া নিঃশ্বাস, কোনো রেসপিরেটরি ভাইরাসকে আটকানো মুশকিল। রেসপিরেটরি ভাইরাস কোনো না কোনো মতেই প্রত্যেক মানুষকে ইনফেক্টেড করবেই করবে। এবার জিনিসটা হচ্ছে এটাও কিন্তু একটা মিউটেটেড ভ্যারিয়েন্ট, প্রোটিন স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, যার ধরুন কি হয়েছে এর সিমটমস যখন এফেক্ট করছে এর সিমটমসটা আলাদা দিচ্ছে। আগের সিমটমস ছাড়াও নতুন পেটের সিমটমসটা এতে অ্যাড অন হয়েছে। তো এটাই হচ্ছে মেন কারণ, যে একটা ভাইরাস যদি নিজের রূপ বদলাতে থাকে, যেটাকে বললাম মিউটেটেড হয়ে যাচ্ছে, তাদের কিন্তু এই মানে আমরা যেটা বলছি ভ্যাকসিনের ক্ষেত্রে, এই ভ্যাকসিন কিন্তু এই ভাইরাসের এই মিউটেটেড ফর্মটাকে কভার আপ, মানে ইমিউনিটি যেটা তৈরি করেছিল সেই ইমিউনিটিটাকে কিন্তু এই নতুন ফর্ম অফ ভাইরাসটা এটা কিন্তু মানে সুপারসিড করতে পারছে না, বেশি মানে কষ্ট দিতে পারছে না শরীরকে। আচ্ছা, তার মানে সব থেকে বিতর্ক সরিয়ে মানুষের একটাই লক্ষ্য হওয়া উচিত, নিজেকে কিভাবে প্রতিরোধ করবেন এই কোভিডের থেকে, নিজেকে কি করে প্রোটেকশন দেবেন এবং অন্যকে কি করে ভালো রাখবেন, এখানেও ইম্পর্টেন্ট একটা জায়গা উঠে আসে। সব থেকে বড় কথা
প্রোটেকশন এবং সচেতনতা। সচেতন না হলে আপনার মধ্যে যে সিমটমসগুলো আছে সেটার জন্য দোকান থেকে টুকটাক মেডিসিন কিনে নিজেকে প্রতিরোধ করার চেষ্টা, যে জ্বর হচ্ছে একটু দেখে নি, এটা না করে একটা টেস্ট করিয়ে নেওয়াটা সব থেকে বোধহয় ভালো। কি টেস্ট রয়েছে বেসিক্যালি? আগেও যেরকম হচ্ছে কোভিড-19 আরটিপিসিআর টেস্ট বা র্যাপিড কিট টেস্ট, আরটিপিসিআর আর কিট টেস্ট এটাই হচ্ছে মানে আমাদের স্ট্যান্ডার্ড টেস্ট। সোয়াব টেস্টই করা হচ্ছে, সোয়াব টেস্ট করে রেজাল্ট চলে আসছে যে কোভিড ভাইরাল লোড কতটা আছে, পজিটিভ আছে কিনা, ভাইরাল লোড কতটা আছে। ভাইরাল লোড দেখে সেই হিসাবে তার সিমটম থেকে সেই হিসাবে তাকে ওষুধ প্রেসক্রাইব করা হয়। একটা লো গ্রেড ফিভার আসছে এবং তার সাথে ইন্টেস্টিনাল নানা রকম প্রবলেম রয়েছে, তো কতদিন সাধারণত এই স্টেটটা স্টে করলে একজন মানুষ টেস্ট করতে যাবেন? কারণ বেসিক্যালি আমরা কিন্তু এটাই দেখতে পাই যে যতক্ষণ মানুষের একটা জ্বর আসছে, কিছু কিছু সমস্যা হচ্ছে, তারা প্রথমে টুকটাক মেডিসিন দিয়ে চেষ্টা করেন, কিছু টোটকা ঘরোয়া কিংবা কিছু দোকান থেকে গিয়ে প্রবলেম বলে মেডিসিন নিয়ে এসে খাওয়ার ভীষণ রকম প্রবণতা। কতদিন ঠিক স্টে করবে স্টেট, যে একটা ফিভার রয়েছে, একটা ফেব্রাইল সিচুয়েশন রয়েছে, তার ইন্টেস্টিনাল প্রবলেম রয়েছে, তারপর তাকে টেস্ট করা উচিত? কথাটা একদম ঠিকই, প্রশ্নটা আপনার একদম ঠিকই যে কতদিন পরে সে টেস্টটা করবে। আমার মতে যখনই সিমটমস আসবেন, সিমটমস আসলেই আপনি নিজের চিকিৎসককে দেখান, চিকিৎসকই আপনাকে টেস্টের জন্য বলে দেবে। আর কখন দেখাবেন? অ্যাজ সুন অ্যাজ পসিবল। যে কোনো জিনিস ডিলে করা মানে সমস্যাটাকে আরো বাড়িয়ে তোলা। একদম। ডক্টর, যাদের এই যে কোভিড হচ্ছে, কিছু মানুষ টেস্ট করলেন, কোভিড হলো, হয়তো হসপিটালে অ্যাডমিটেড ছিলেন, ভালো হয়ে গেছে, বাড়িতে ফিরলেন, তারপরে সে কি করবেন, কিভাবে প্রিপারেশন নেবেন যে সুস্থ থাকার জন্য, যাতে আর এফেক্টেড না হন ফার্দার? এই জিনিসটা কিন্তু সবথেকে খুবই ভালো প্রশ্ন করলেন যে পোস্ট কোভিড কিওর এর জন্য কি, পোস্ট কোভিড কিওরের পরেতে মানে কি কি স্টেপ নেওয়া উচিত যাতে নিজের শরীর সুস্থ থাকে। সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি যদি কোভিডে আক্রান্ত হন বা হসপিটাল যে অ্যাডমিট হয়ে ডিসচার্জ হয়ে যান, বডি এবার দেখুন সব ডিজিজের ক্ষেত্রে সব চলে না। আমি নর্মাল যাদের শরীর আছে তাদের জন্য বলছি, জল বেশি করে খাবেন, নিজেকে হাইড্রেটেড বেশি রাখবেন, ডিহাইড্রেশনটা হতে দেবেন না। কারণ ডিহাইড্রেশনে এই সময় গ্রীষ্মকাল চলছে, এমনিতে শরীর থেকে প্রচণ্ড ঘামেতে জল অনেক শুকিয়ে দেবে। তো আপনি জলটা বেশি করে খাবেন, নর্মাল ডায়েট খাবেন এবং নর্মাল ডায়েটের মধ্যে প্রোটিন রিচ ডায়েট খাবেন, ফ্রুট জুস খাবেন, এটা মেনটেন করবেন, দেখবেন শরীরে অনেকটা বল পাবেন। কিন্তু এবার আমরা যদি চলে যাই, মনে করুন যাদের কিডনি পেশেন্ট আছে, যাদের ইমিউনিটি এমনিই ডাউন, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিডের সিমটমস থেকে যদি কিওর হয়ে যায়, আমি তাদেরকে একটাই কথা বলবো, তারা যেন নিজের নেফ্রোলজিস্টের ওপিনিয়নের বাইরে, মানে যে যা ওপিনিয়ন দেবে তার বাইরে যেতে একবারও কোনো আলাদাভাবে ওষুধ বা খাবার যেতে না নিতে যায়। কারণ কিডনি পেশেন্টদের শরীর কিন্তু খুবই ব্যালেন্স করে চলতে হয় শরীরটাকে নিয়ে। যেরকম ড্রাগ চার্ট দেবে, যেরকম ফ্লুইড রেস্ট্রিকশন, ফ্লুইড ক্যালকুলেশন দেবে, ঠিক ওটাই নেফ্রোলজিস্ট ঠিক ওটাই যেন মেনটেন করে চলে, দেখবেন সুস্থ হয়ে উঠবেন। তার কারণ কি এটাই বলা যেতে পারে যে যাদের কিডনি ওরিয়েন্টেড সমস্যা রয়েছে তাদের ওয়াটার রেস্ট্রিকশনও থাকে, যে এই পরিমাণে তাদের যেহেতু ওয়াটার রেস্ট্রিকশন থাকে, তাদের শরীর ডিহাইড্রেটেডটা হওয়া স্বাভাবিক, তাই জন্য খাবারের দিকটা তাদেরকে মেনটেন করতে হবে। তো নেফ্রোলজিস্ট তাদেরকে সেই হিসাবেই খাবারের আর ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে চার্ট তৈরি করে দেয়। যার ধরুন কী হয়, তাদের যে প্রোটিন রিকোয়ারমেন্টটা, তাদের যেটা ফ্লুইড রিকোয়ারমেন্ট যেটা পুরো করতে পারছে না, ডায়েটারি রিকোয়ারমেন্ট দিয়ে যেটা পুরো হবে সেটা পূরণ হয়ে যাবে। আচ্ছা, এবং মানুষের বোধহয় যাদের প্রশ্ন বেসিক্যালি এটা থাকে যে সমস্যা আছে, সমস্যার সমাধান আছে। এখন বর্তমান যে সমস্যাটা বিশেষ করে হচ্ছে, মানুষ উৎকণ্ঠায় বেশি ভুগছেন এবং এই যে মেন্টাল স্ট্রেস, টেনশন থেকে ছোট ছোট একটা কারণেও তারা ভেবেই ফেলছেন তাদের হয়তো বা কোভিড হয়ে গেছে। এই সংখ্যাটাও নেহাত কম নয় ডক্টর। একদম ঠিক। অনেকেরা ভাবছে যে আমার হয়তো কোভিড হয়েই গেছে। ঠিক আছে, ভাবতে কোনো, যদি কোভিড হয়ে গিয়েও থাকে, আপনি নিজেকে 5 দিন সেলফ আইসোলেট করে নিন, 5 দিন পরে আপনি একদম নর্মাল থাকুন, কোনো অসুবিধা নেই। আপনি যদি টেস্ট করিয়ে দেখেন যে আপনার পজিটিভ এসছে, সেলফ আইসোলেশন ফর 5 ডেজ, মাস্ক পরে থাকুন, স্যানিটাইজ রাখুন, আর নিজেকে বাড়ির লোকের থেকে একটু দূরত্ব মেনটেন রেখে কথা বলুন। আর যদি আপনি টেস্ট না করান, আপনার যদি মনে করুন কোভিড নয়, নর্মাল সিজনাল ইনফ্লুয়েঞ্জা হয়েছে, এটা কিন্তু আরও ডেঞ্জারাস দেন নতুন ভ্যারিয়েন্ট অফ কোভিড, যেটা নতুন ভ্যারিয়েন্ট অফ সিজনাল ইনফ্লুয়েঞ্জা আছে, সেটা কিন্তু কোভিডের নতুন ভ্যারিয়েন্ট থেকে আরও ডেঞ্জারাস।
সেটার জন্য 5 থেকে 7 দিন হোম আইসোলেশন, আর কিচ্ছু না। আইসোলেশন করা, এবং আমরা আগে দেখেছি অলরেডি একটা কোভিড যখন ফেস করেছি, বহু সতর্কতামূলক বার্তা নিয়ে নানা রকম অ্যাড হয়েছে, মানুষকে সচেতন করা হয়েছে, সেগুলোর সঙ্গে আমরা হ্যাবিচুয়েটেড অলরেডি। তো এবারও সচেতনতা হওয়াটা মানে বিশেষ করে প্রয়োজন প্রত্যেকটি মানুষের জন্য। ডক্টর, যারা আছে অলরেডি, বেশ কিছু মানুষ অ্যাবভ 60 ইয়ার্স, এবং কিছু মানুষ আছে বহু প্রবলেম তাদের রয়েছে, সুগার রয়েছে, প্রেশার রয়েছে, এছাড়াও নানা রকম সমস্যা তো রয়েছে, তাদের জন্য স্পেশালি কোনো সাজেশন থাকবে? তাদের জন্য একটাই সাজেশন, যাদের মনে করুন সুগারের রোগ, প্রেশারের রোগ, কিডনির সমস্যা আছে, যাদের কিডনি পেশেন্ট, হার্টের পেশেন্ট, যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে যাচ্ছে, বা কারোর বাইপাস হয়ে আছে, বা কারোর মনে করুন ক্যান্সার পেশেন্ট কেমোতে আছেন, বা কারোর লিভারের সমস্যা আছে, বা আরও অনেক রোগ হতে পারে, তাদের একটাই পরামর্শ, তাদের একটাই আমার রিকোয়েস্ট, যে তাদের কোভিড হলে বা এরকম কোনো রেসপিরেটরি ভাইরাস ইনফেক্টেড হলে ডিউরিং দ্য ইনফেকশন আর আফটার মানে পোস্ট ইনফেকশন কেয়ারের জন্য কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শের বাইরে একদম যাবেন না, নিজের শরীরের উপর নিজে এক্সপেরিমেন্ট করতে যাবেন না। কারণ যাদের যাদের বললাম তাদের কিন্তু ইমিউনিটিটা ডাউন থাকে। তো ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ডায়েটারি রিকোয়ারমেন্টস, মেডিসিনাল রিকোয়ারমেন্টস আপনাকে আপনার চিকিৎসক এবং চিকিৎসকের সাথে যে ডায়েটিশিয়ান টিম থাকে সেই একমাত্র দিতে পারবে। তো তাদের অ্যাডভাইসটা একদম ফলো করবেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে আর একটা জিনিস ভীষণভাবে দেখা যায়, স্ট্রিট ফুড প্রচুর মানুষ খাচ্ছেন, এবং একই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে বহু মানুষ যাচ্ছেন, সবাই সতর্ক সচেতন একেবারেই নয়, হয় না। ন্যাচারালি একটু নর্মালি কাশি হলো বা হাঁচি হলো বা এমন কোনো দেখা যাচ্ছে সিচুয়েশন রয়েছে, তারা ওপেনলি চলাফেরা করছে এবং স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। ফুডটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষকে কি ধরনের খাবারের দিকে বিশেষ করে ধ্যান দেওয়া উচিত, যাতে শরীরের ইমিউনিটি পাওয়ারটাও অনেকটা ভালো থাকে, বুস্ট হয়, প্যারালালি এই কোভিডের হওয়ার চান্স থেকে অনেকটাই নিজেদের সুরক্ষিত তারা রাখতে পারেন। স্ট্রিট ফুডই বা কতটা সেফটি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের জন্য? দেখুন, স্ট্রিট ফুড কথাটা যেটা আপনি তুললেন, মানে ওখানে একটা সোশ্যাল গ্যাদারিং হচ্ছে, প্লাস ফুড কতটা হাইজিন, কতটা পরিষ্কারভাবে দিচ্ছে, কতটা মানে জল যেটাতে রান্না হচ্ছে সেটাই বা কতটা পরিষ্কার হাইজিনিক, সেটা মানে অবভিয়াসলি একটা কোয়েশ্চেন মার্কই থাকবে। তো ডায়েটের দিক দিয়ে আমি একটাই বলবো যে এই সময় যারা মনে করুন আক্রান্ত হয়েছেন বা ঠিক হয়ে গেছেন, তারা অ্যাভয়েড করবেন বাইরের খাবার খাওয়া, স্ট্রিট ফুড খাওয়া, তারা জাস্ট হোমমেড ফুড খান। কারণ স্ট্রিট ফুড সেফটি আপনার হাতে নেই, আপনার সেফটি আপনার হাতে, এবং অ্যাটলিস্ট আপনার বাড়ির রান্নাটা আপনার হাতে থাকবে, তো সেটা আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। তো তার সেই হোমমেড ফুড, প্রোটিন রিচ ফুড, নর্মাল হাইড্রেশন, ফ্রুট জুস, এইগুলো জাস্ট কনজিউম করাটাই হচ্ছে এই সময় সব থেকে বেটার। একদম। শরীর সুস্থ রাখতে গেলে ফুড ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে দরকার এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কোভিডের এই নতুন ভ্যারিয়েন্ট এসছে, কিন্তু আমরা উৎকণ্ঠা নিয়ে বাঁচবো না, বরং অনেক বেশি সচেতন হব, সতর্ক হব। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকদিন বিকেল ঠিক 5:30টায় দেখতে থাকুন হেল্পলাইন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।